ওয়েলকাম ফ্রেন্ডস, ইন্ডিয়ান ইকোনমি বাই নিতেন সিংঘিয়ানা স্যার, ফোর্থ এডিশন। এই সিরিজে তোমাদের স্বাগত জানাই। ঠিক আছে, তো আমি একটা একটা করে চ্যাপ্টার এই নিতিন সিংঘিয়ানা স্যারের ফোর্থ এডিশন যে বইটা, সেখান থেকে তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও পাবলিশ হয়েছে, তো সেক্ষেত্রে আমরা আগের দিন কী করেছিলাম, আগের ক্লাসে করেছিলাম যে এই মনিটারি পলিসি হয়েছিল। ঠিক আছে, তার অবজেক্টিভ কী এগুলো হয়েছে, তারপর বিভিন্ন মনিটারি পলিসির ডেফিনেশন গেছে, তারপর এই ক্রেডিট কন্ট্রোলের মধ্যে আমাদের কি হয়েছে, কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলটা হয়ে গেছে। এখন বাকি আছে কোনটা, কোয়ালিটেটিভ যে ক্রেডিট কন্ট্রোল ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো বাকি আছে, সেগুলো হবে। ঠিক আছে, চলো দেখি। ঠিক আছে, কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল। আগে আমরা দেখেছি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলে কী হয়েছে যে বিভিন্ন টাকা, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, বিভিন্ন টাকার পরিমাণ বাড়িয়ে কমিয়ে আমরা ক্রেডিট এই যে মানি সাপ্লাইটাকে প্রভাবিত করার চেষ্টা করেছি। আমরা করিনি, আরবিআই করেছে। তো বিভিন্নভাবে মার্কেটে মানি সাপ্লাইটাকে রেগুলেট করার চেষ্টা করেছে। তো কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের দ্বারাও সিমিলার ওয়েতে আরবিআই কী করে, বিভিন্নভাবে এই মানি কন্ট্রোল বা মানি ফ্লোটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এবার এই কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের বিভিন্ন অনেকগুলো পয়েন্ট আছে। কি, মার্জিন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, একটা মার্জিন দেওয়া, মার্জিন রিকোয়ারমেন্ট কি, প্রত্যেকটা রিকোয়ারমেন্টের একটা মার্জিন দেওয়া হয়েছে। ধরো তুমি একজন ব্যক্তি কোনো একটা ব্যাংকে গেলে 100 টাকা লোন নেওয়ার জন্য। এবার সেই 100 টাকার মাপে তুমি কি করেছো, সেই 100 টাকার মাপে তুমি বিভিন্ন কোনো তোমার সম্পত্তির কাগজ দেখিয়েছো ব্যাংকে, অথবা সেই পরিমাণ গোল্ড জমা দিয়েছো। কিন্তু 100 টাকার ওই তোমার ওই সম্পত্তির যে কাগজ বা অল প্রপার্টির যে ডিটেলস, তার হয়তো ভ্যালু 100 টাকা, বা তুমি যে পরিমাণ সোনা দিয়েছো তার হয়তো ভ্যালু 100 টাকা, বা তুমি আদার অন্য কোনো যে বস্তু জমা দিয়েছো তার ভ্যালু 100 টাকা। কিন্তু তুমি দেখবে ব্যাংক তোমাকে কোনো দিন 100 টাকা লোন দিয়ে দেবে না, ব্যাংক কী করবে, 60 টাকা দেবে। ঠিক আছে, 60 টাকা দেবে। তো তাহলে ব্যাংক এই 40 টাকা দিচ্ছে না কেন? অনেক সময় দেখা যায় যে তুমি সাপোজ ব্যাংকের অনেক সময় তো যে টাকা লোন দেয় সেগুলো ফিরে আসে না। তো ব্যাংক কী করে, যাতে ওই তোমার ওই প্রপার্টি বিক্রি করে করে টাকা রিকভার করতে পারে। যেহেতু লোন দেওয়া হচ্ছে, লোনের একটা থাকবে, ইন্টারেস্ট আসবে। সেই ইন্টারেস্ট আর লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট দুটো যোগ হয়ে যখন একটা হিউজ, তখন তো আর 60 টাকা থাকবে না, সেটা অনেকটা বেড়ে যাবে। তো সেই বেড়ে যাওয়া টাকাটা প্লাস এই 60 টাকাটা, এগুলো কভার করার জন্য কি হবে, এই টাকাটাও যেমন দরকার, তার সাথে আরও কিছু টাকা থাকা দরকার। তো এই জন্য ব্যাংক কী করে, এই 40 টাকা দেয় না। আমি 40 টাকা বলছি 40 টাকা না, বিভিন্ন ক্ষেত্রে 40 টাকা, কোনো ক্ষেত্রে 20 টাকা দিচ্ছে না। এই যে 40 টাকাটা দিচ্ছে না, এটাকেই বলা হয় মার্জিন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, ব্যাংক এই কিছুটা অংশ রেখে দেয়। যে পরিমাণটা তুমি লোনের জন্য অ্যাপ্লাই করেছো বা তুমি যতটা দাবি করছো ততটা ব্যাংক দেবে না, কিছু অংশ বাদ দিয়ে হয়তো কখনো 60% দিচ্ছে, কখনো 40%, কখনো 80% দিচ্ছে, বিভিন্ন, সেটা কাস্টমারের ওপর ডিপেন্ড করে, কাস্টমারের সিভিল স্কোরের ওপরে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে হয় কি, এই যে বাকি অংশটা ব্যাংক নিজের দিচ্ছে না, রেখে দিচ্ছে, সেটাই হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্ট। আচ্ছা, এই মার্জিন রিকোয়ারমেন্টের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে কিন্তু মানি সাপ্লাই বাড়ানো কমানো যায়। কীরকম, ধরো সাপোজ 100 টাকা লোন অ্যামাউন্ট হচ্ছে তোমার প্রপার্টি অনুযায়ী 100 টাকা, কিন্তু ব্যাংক তোমাকে দিয়েছে 60 টাকা। ঠিক আছে, মার্জিন রিকোয়ারমেন্ট 40 টাকা। ঠিক আছে, এবার এই 40 টাকা আবার সাপোজ তুমি ব্যাংকের কাছে গেলে, ব্যাংক এই 100 টাকার জায়গায় ব্যাংক তোমাকে 80 টাকা লোন দিচ্ছে। তাহলে ব্যাংক কত রেখেছে, 20 টাকা মার্জিন। আবার দেখা গেছে ব্যাংক 55 টাকা তোমাকে লোন দিয়েছে, তো ব্যাংক সেক্ষেত্রে মার্জিন রিকোয়ারমেন্ট কত রেখেছে, 45। ঠিক আছে, এই তিনটা ক্ষেত্রে 100, এটা
ব্যাংক সাপোজ প্রথমে 60 টাকার লোন দিল, তো মার্জিন রিকোয়ারমেন্ট এক্ষেত্রে কত 40, ঠিক আছে। ব্যাংক সাপোজ হচ্ছে 80 টাকার লোন দিল, তো মার্জিন রিকোয়ারমেন্ট এক্ষেত্রে কত 20। ব্যাংক সাপোজ 45 টাকা লোন দিল, তো এক্ষেত্রে মার্জিন রিকোয়ারমেন্ট কত 55, ঠিক আছে 55 হচ্ছে। তো এইগুলো ব্যাপারটা কি হচ্ছে, শেষ দাঁড়াচ্ছে কি ব্যাপারটা, যখন ব্যাংক হচ্ছে এই মার্জিন রিকোয়ারমেন্ট হচ্ছে যখন কমে যাচ্ছে, তখন হচ্ছে মার্কেটে কি বেশি পরিমাণ টাকা আসছে, মানে ওই ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি যে লোন নিতে গেছে তার কাছে বেশি পরিমাণ টাকা হচ্ছে। তো যখন মার্জিন রিকোয়ারমেন্টের পরিমাণটা হচ্ছে কমে যাচ্ছে, এই মার্জিন রিকোয়ারমেন্টটা হচ্ছে যখন কমছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, মার্জিন রিকোয়ারমেন্ট যখন কমে যাচ্ছে তখন যে লোন অ্যামাউন্টটা হচ্ছে ব্যাংক লোন দিচ্ছে সেটার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আবার মার্জিন রিকোয়ারমেন্ট এখানে দেখো বেড়ে গেছে, তো লোনের অ্যামাউন্টটা হচ্ছে কমে গেছে। এবার মার্জিন অ্যামাউন্টটা আরও বেড়ে গেছে, তো লোনের অ্যামাউন্ট আরও কমে গেছে। তাহলে কি দেখা যাচ্ছে, মার্জিন রিকোয়ারমেন্ট যখন বেড়ে যাচ্ছে তখন যে ব্যক্তি লোন আনতে গেছে তার হাতে টাকা কম থাকছে, মানে মার্কেটে কম টাকা ইনফ্লুস হচ্ছে। আর মার্জিন রিকোয়ারমেন্ট যখন কমে যাচ্ছে তখন মার্কেটে বেশি টাকা ইনফ্লুস হচ্ছে। বেশি টাকা ইনফ্লুস হচ্ছে মানে কি, সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথকে ইনডিউস করছে, বা সেটা হচ্ছে কি বেশি হচ্ছে ডিমান্ড ক্রিয়েট করছে। বেশি ডিমান্ড ক্রিয়েট করছে মানে কি ইনফ্লেশন হচ্ছে। তো সেক্ষেত্রে যখন ইনফ্লেশন হচ্ছে তখন কি করবে গভর্নমেন্ট মিনস ব্যাংক কী করবে, আরবিআই কী করবে, বলবে যে মার্জিন রিকোয়ারমেন্ট তোমরা বাড়িয়ে দাও। মার্জিন রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিল। মার্জিন রিকোয়ারমেন্ট বাড়িয়ে দেওয়ার জন্য কি হচ্ছে, এই যে লোনের অ্যামাউন্টটা হচ্ছে কমে যাচ্ছে। লোনের অ্যামাউন্ট কমে যাচ্ছে মানে কি মার্কেটে কম টাকা ইনফ্লুস হবে, ডিমান্ড কমে যাবে, মানে ইনফ্লেশন কন্ট্রোল হবে। বুঝতে পারলে, মানে যত মার্জিন রিকোয়ারমেন্ট বাড়বে, যত এমআর বাড়বে, তত কি হবে, ইনফ্লুস করা টাকার পরিমাণটা হচ্ছে কমতে থাকবে। ইনফ্লুস করার টাকার পরিমাণ কমতে থাকা মানে কি ডিমান্ডও কমতে থাকবে, মানে ইনফ্লেশনটাও কমতে থাকবে। আর যদি মার্জিন রিকোয়ারমেন্ট কমে যায় তখন এই ইনফ্লুস করার টাকার পরিমাণটাও বাড়তে থাকবে, তখন মার্কেটে টাকা এলো মানে কি ডিমান্ড বাড়তে থাকবে। ডিমান্ড বাড়তে থাকবে মানে কি ইনফ্লেশন বাড়তে থাকবে, ঠিক আছে। আচ্ছা, রেশনিং অফ ক্রেডিট, ঠিক আছে। রেশন দোকানে আমরা কি, এই যে বিভিন্ন পিডিএস আছে, মানে পাবলিক ডিস্ট্রিবিউটর সিস্টেম, বা রেশন দোকানে কি আছে, একটা হচ্ছে কি, মানে তুমি তো তোমার মন মতো তুমি যত কিছু চাইবে পাবে না। তুমি একটা দোকানে গেলে, তোমার 5 কেজি চাল দরকার, তুমি নিয়ে এলে। তোমার এক্ষুনি দরকার 10 কেজি চাল, তুমি নিয়ে এলে। কিন্তু রেশন দোকানে তো এরকম হবে না যে তুমি তোমার যত চাওয়া, মানে তোমার যতটা দরকার তুমি তত তোমার মনের মতো নিয়ে আসতে পারবে। হ্যাঁ, তুমি তোমার বাড়িতে হয়তো ফ্যামিলি অফ 5 হচ্ছে মেম্বার, কারোর ফ্যামিলিতে 10 জন মেম্বার, কারোর ফ্যামিলিতে 3 জন মেম্বার। এবার সরকার একটা পার হেড কিছু একটা পরিমাণ নির্দিষ্ট করে রেখেছে, সেই অনুপাতে হয়তো তুমি পাবে, কিন্তু সেটা কি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ তুমি পাচ্ছে, সেটাই হচ্ছে রেশনিং অফ ক্রেডিট। সেরকমই আরবিআইও কী করেছে, ক্রেডিট সেলিং করে দিয়েছে, মানে এর ওপরে হচ্ছে ব্যাংক কোনো লোন দিতে পারবে না। সেই ইন্টারেস্ট রেটও মানে ধরো কমিয়ে, অনেক সময় হয় কি ব্যাংক কী করে ইন্টারেস্ট রেট একদম কমিয়ে টমিয়ে বেশি লোন দিয়ে দিতে চায়। আবার অনেক সময় হয় কি মার্জিন রিকোয়ারমেন্ট হচ্ছে কমিয়ে ব্যাংক বেশি পরিমাণ টাকা ইনফ্লুস করে দিতে চায়। তো আরবিআই এক্ষেত্রে কী করেছে, একটা ক্রেডিট সেলিং করে দিয়েছে। মানে সেলিং মানে কি ছাড়, একটা ক্রেডিটের একটা সেল করে দিয়েছে যে এর ওপরে তুমি লোন দিতে পারবে না। তো এর ফলে কি হচ্ছে, মানে মার্কেটে মানি ফ্লোটাকে আরবিআই কন্ট্রোল করতে পারছে। মোরাল সুয়েশন বা মোরাল পারসুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাংকের ওপরে আরবিআই ছেড়ে দেয়, ঠিক আছে। ব্যাংকেরও তো বিভিন্ন কর্মচারী থাকে, তাদেরও তো কোনো কিছু মানে টাকা ডিসবার্স করার আগে তো বিভিন্নভাবে চেক করতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটার হচ্ছে সঠিক জায়গায় ইনভেস্ট হচ্ছে কিনা, সেখান থেকে কিছু পজিটিভ হচ্ছে আউটপুট বেরোবে কিনা, সেগুলো হচ্ছে ওই ব্যাংকটার হচ্ছে দায়িত্ব, হচ্ছে সেটাকে হচ্ছে মোরালি হচ্ছে করা, এক্সামিন করা। আর সেই এবার মোরালি এক্সামিন করে যদি সব কিছু ঠিকঠাক হয় তো হচ্ছে সেই টাকার অ্যামাউন্টটা ডিসবার্স করা, সেটাই হচ্ছে মোরাল সুয়েশন। আরবিআই মেক্স দ্য ব্যাংকস টু অ্যাডহার পলিসি, তাদের পলিসি নিতে বলে। আরবিআই হচ্ছে ব্যাংকগুলোকে বলে যে তোমরা একটা পলিসি নাও, আর বিভিন্ন ডাইরেক্টিভ প্রদান করে আরবিআই
তার দ্বারা কি করে আরবিআই হচ্ছে ওদের উপরে প্রেসার ক্রিয়েট করে ব্যাঙ্কগুলোর উপরে, কি তাদের একটা মেনটেন এ সার্টেন লেভেল অফ মানি সাপ্লাই, ইকোনমিতে একটা সার্টেন লেভেল অফ মানি সাপ্লাই যাতে মানে চলতে থাকে, তার জন্য হচ্ছে আরবিআই বিভিন্নভাবে অ্যাকশন নেয়। তারপরে কাস্টমার ক্রেডিট রেগুলেশন, ঠিক আছে, কনজিউমার ক্রেডিট রেগুলেশন। আরবিআই ইস্যু অ্যান ওরাল গাইডলাইন টু ব্যাঙ্ক উইথ রিগার্ড টু ডাউন পেমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম ম্যাচুরিটি অফ ইনস্টলমেন্ট অফ ক্রেডিট পারচেস অফ গুড, ঠিক আছে। আরবিআই হচ্ছে পুরোটা হচ্ছে আরবিআই কী করে, এই যে দেখা যায় যে অনেক সময় আমরা হচ্ছে সাপোজ একটা টু হুইলার কিনতে গেলে কত, সাপোজ 1.5 লাখ তার কস্ট, ঠিক আছে। ডাউন পেমেন্ট করতে হয় কত, সাপোজ 50,000 ডাউন পেমেন্ট করতে হচ্ছে, বাদ বাকিটা হচ্ছে লোন হয়ে যাচ্ছে, মানে সেই ইএমআই হচ্ছে মানে কি সেই লোন হচ্ছে। তো এই যে 50,000টা হচ্ছে ডাউন পেমেন্ট, এই ডাউন পেমেন্টের পরিমাণ বাড়িয়ে কমিয়ে আরবিআই কী করে, মানে ব্যাংক হচ্ছে টাকার মানি সাপ্লাই কন্ট্রোল করে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এই লোনটা দিচ্ছে মানে কি ব্যাংক হচ্ছে ওই টাকাটা হচ্ছে ইনফিউজ করছে মার্কেটে, ঠিক আছে। তো ডাউন পেমেন্টের, আর এই টাকাটা ব্যাংক নিচ্ছে বা ডাউন পেমেন্ট হিসেবে নিচ্ছে মানে কি মার্কেট থেকে এই পরিমাণ টাকাগুলো বা লিকুইড ক্যাশটা তুলে নিচ্ছে। তো এই যদি এই ডাউন পেমেন্টের পরিমাণ বেড়ে যায়, তাহলে মার্কেট থেকে বেশি পরিমাণ ক্যাশ হচ্ছে সরকারের ঘরে চলে এলো বা আরবিআইয়ের ঘরে চলে এলো, মানে ব্যাংকের ঘরে আসা মানে কি আরবিআইয়ের ঘরে চলে এলো, আর লোনের পরিমাণটা কমে গেল, মানে মানি সাপ্লাইটা কমে গেল। আর এটা যদি হচ্ছে কমে যায়, মানে এই ডাউন পেমেন্টের পরিমাণ কমে যায়, তখন হচ্ছে কি মার্কেটে থেকে কম পরিমাণ টাকা উঠলো, কিন্তু মার্কেটে অনেক পরিমাণ মানি ইনফিউজ হলো। তো এভাবেই কি হয়, এই ডাউন পেমেন্টের পরিমাণ বাড়িয়ে কমিয়ে কী হয়, মার্কেটে মানি সাপ্লাই কন্ট্রোল করা যায়। আর সেই রিলেটেড পলিসি তৈরি করার জন্য আরবিআই বিভিন্ন ব্যাঙ্কগুলোকে ডাইরেক্টিভ প্রদান করে। আচ্ছা, পলিসি স্ট্যান্সেস অফ আরবিআই বিভিন্ন পলিসি স্ট্যান্সেস আছে কী কী সেগুলো। আরবিআই জেনারেলি প্রোভাইড 3 মেন টাইপস অফ ফরওয়ার্ড গাইডেন্স বা পলিসি স্ট্যান্সেস টু মার্কেটের জন্য আরবিআই কী করে মেনলি 3 ধরনের গাইডেন্স প্রদান করে। একটা হচ্ছে কি অ্যাকোমোডেটিভ, ঠিক আছে, ইন আদার ওয়ার্ড সেন্ট্রাল ব্যাঙ্ক টেলিং দ্য মার্কেট টু এক্সপেক্ট রেট অফ কাট এনি টাইম, ঠিক আছে। অ্যাকোমোডেটিভ একটা হচ্ছে ডাইরেক্টিভ প্রদান করে, আর একটা হয় কি টাইট টু ইন্ডিকেট দ্য ইমপ্লিকেটিং দ্য রেট হাইক, ঠিক আছে। টাইট মানি পলিসি আমরা আগে পড়েছি, রেট হাইক করে দেয়, মানে বিভিন্ন ইন্টারেস্ট রেট যদি হাইক করে দেয় তো সেক্ষেত্রে কি ডিসবার্স করা কম হয়ে যাবে। সাপোজ সিআরআর বা রেপো রেট বা ব্যাঙ্ক রেট এগুলো বেড়ে গেল, মানে কি ব্যাঙ্কগুলোর হাতে কম পরিমাণ টাকা এলো, সেই সাথে সাথে কি হলো, এগুলো রেপো রেট বা ব্যাঙ্ক রেট এগুলো যখন হাই, তখন ব্যাঙ্কগুলোই কোনো ইন্ডিভিজুয়ালকে যখন লোন দিতে যাবে তখন তারাও হাই হচ্ছে ইন্টারেস্ট চার্জ করবে। তো হাই ইন্টারেস্ট চার্জ করার জন্য কি হলো, ইন্ডিভিজুয়ালও কম পরিমাণ লোন নিল, সেটা কি টাইট মানি পলিসি হলো। তো মানি সাপ্লাই সেভাবে হচ্ছে কন্ট্রোল হলো। তার উল্টো কি হলো অ্যাকোমোডেটিভ, মানে বিভিন্নভাবে তার উল্টোটা হচ্ছে অ্যাকোমোডেটিভ, মানে বিভিন্ন এটাই কি রাইট হাইক হয়েছে, এক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে লো হলো। ইন্টারেস্ট রেট লো হলো মানে কি কোনো ইন্ডিভিজুয়াল বেশি পরিমাণ টাকা নিল, এবার বেশি পরিমাণ টাকা নিল মানে কি মানি সাপ্লাই অনেকটা বেশি হলো, মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হলো, ইনফ্লেশন হলো, ইকোনমিক গ্রোথ হলো, বিভিন্ন হতে থাকলো, ঠিক আছে। আর কিছু হয় নিউট্রাল, মানে বিভিন্ন সময় কীরকম কী হচ্ছে লক্ষ্য করা, সেই অনুযায়ী অ্যাকশান নেওয়া। আর যখন কোনো কিছুই হচ্ছে না তখন নিউট্রাল পজিশানে থাকা, ঠিক আছে। এই 3 রকমের দেয়। আচ্ছা, কোয়ান্টিটেটিভ এজিংটা কি? ইট ইজ এ পলিসি আন্ডার হুইচ আরবিআই পারচেস লঙ্গার টার্ম সিকিউরিটিগুলো আরবিআই কিনে নেয় ফ্রম দ্য ওপেন মার্কেট অ্যান্ড ইনডিরেক্ট মানি হচ্ছে ইন দ্য ইকোনমি। দেখো, লং টার্ম যে সিকিউরিটিগুলো আরবিআই কিনে নিচ্ছে, এটা সাপোজ মার্কেট, আরবিআই কিনছে মানে কি কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো ইনস্টিটিউশনের কাছে সেই সিকিউরিটিগুলো আছে, ঠিক আছে। সেই সিকিউরিটিগুলো আরবিআই কিনে নিচ্ছে মানে কি সিকিউরিটিগুলো কিনছে মানে কি এর সাপেক্ষে আরবিআইকে ওই ব্যক্তিটাকে বা ওই ইন্ডিভিজুয়ালকে কী দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে। তো এদেরকে টাকা দেওয়া হচ্ছে মানে কি মার্কেটে হচ্ছে মানি ইনফিউজ হচ্ছে মানে কি বিভিন্নভাবে ইকোনমিক গ্রোথ দেখা যাচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ইনভেস্টমেন্ট হচ্ছে মার্কেটে, যেটা হচ্ছে আলটিমেটলি প্রমোট ইকোনমিক গ্রোথ। ইট ইজ দ্য লাস্ট রিসর্ট ইউজ বাই আরবিআই। এটা একদম শেষ মুহূর্তে এসে আরবিআই হচ্ছে ইউজ করে, যখন কোনোভাবে ইকোনমিকে বুস্ট করা যাচ্ছে না, তখন এই সব প্রসেসগুলো আরবিআই মানে গ্রহণ করে আর কি।
আচ্ছা, মনিটারি পলিসি কমিটি, আমরা এতক্ষণ দেখলাম বিভিন্ন মনিটারি সিস্টেমগুলো আছে। এবার এই মনিটারি পলিসি কমিটিও একটা আছে, যেটা হচ্ছে কত সালে সেটা হয়েছিল, 2016-তে সেটা হয়েছিল। কোন অ্যাক্ট দ্বারা হয়েছিল? আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী। এটা হচ্ছে এর কাজ কি? এটা একটা স্ট্যাচুটারি বডি, যেহেতু এই আইন দ্বারা গঠন হয়েছে এজন্য একটা স্ট্যাচুটারি বডি। এটা ইনস্টিটিউশনালাইজ ফ্রেমওয়ার্ক আন্ডার মনিটারি পলিসি, ঠিক আছে, মনিটারি পলিসিটা গঠন করা হয়েছে, ঠিক আছে। এর কাজ কি? মানে মার্কেটে হচ্ছে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করা, আর এর অ্যাডিশনাল আরও রেসপন্সিবিলিটি আছে হচ্ছে ইনফ্লেশন টার্গেটিং করা, ঠিক আছে। ইনফ্লেশন যাতে ঠিকঠাক থাকে মার্কেটে, সেজন্য সরকারকে বিভিন্নভাবে অ্যাডভাইজারি প্রদান করা, ঠিক আছে। এবার ইনফ্লেশন কী করে থাকে আমরা জানি, মানি সাপ্লাই বাড়িয়ে কমে ইনফ্লেশন বাড়ানো কমানো যায়, আমরা আগেই পড়েছি। তো সেক্ষেত্রে সেরকমই এই মনিটারি পলিসি কী করে, যেহেতু হচ্ছে এর কাজ হচ্ছে মনিটারি পলিসির ফ্রেমওয়ার্কগুলো দেখা, তো মনিটারি পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোকে চেঞ্জ করে এরা মানি সাপ্লাইকে কন্ট্রোল করতে পারে, মানে কন্ট্রোল করার সাজেশন দেয় আরবিআইকে, আর সেইগুলোই মেনে আরবিআই বিভিন্ন অ্যাকশান গ্রহণ করে, যার জন্য কি হয়, বিভিন্নভাবে ইকোনমিক গ্রোথ হচ্ছে ইম্প্যাক্ট হয়। কোনো সময় কম ইকোনমিক গ্রোথ, মানে মানি সাপ্লাই বেড়ে গেল, তখন হচ্ছে ইকোনমিক গ্রোথ অনেকটা হয়ে গেল, আবার মানি সাপ্লাই কখনো কমে গেল তো ইকোনমিক গ্রোথ কমে গেল, ঠিক আছে, এরকম হয়। জেনারেলি ইকোনমিক গ্রোথটা কমানো থাকে না, জেনারেলি আর যখন আরবিআই হচ্ছে বিভিন্ন এই যে ব্যাঙ্ক রেট, রেপো রেট এগুলো বাড়ায় কখন, অ্যাকচুয়ালি মানে ইকোনমিক গ্রোথকে কমানোর জন্য না, এটা কমানোর জন্য ইনফ্লেশন যখন মার্কেটে হাই হয়ে গেছে সেই ইনফ্লেশনকে ডাউন করার জন্য আরবিআই কী করে এই রেপো রেট, ব্যাঙ্ক রেট, সিআরআর, এসএলআর এগুলোকে বাড়িয়ে দেয়, হাইক করে দেয়। কিন্তু আর এগুলো যখন হচ্ছে দেখা যাচ্ছে যে সরকারের ক্ষেত্রে মানে ইকোনমিক গ্রোথ দরকার, ইকোনমির ক্ষেত্রে ইকোনমিক গ্রোথ দরকার, সেক্ষেত্রে কী করে আরবিআই এই সিআরআর, এসএলআর, তারপরে ব্যাঙ্ক রেট, রেপো রেট এগুলোকে সব কমিয়ে দেয়। এগুলো কমিয়ে দেওয়ার ফলে কী হয়, মার্কেটে মানি সাপ্লাই অনেকটা বেড়ে যায়, আর মানি সাপ্লাই বেড়ে যাওয়া মানে কি, মার্কেটে হচ্ছে অনেক মানে ইন্ডিভিজুয়ালদের কাছে অনেক পরিমাণ টাকা চলে এলো, ইন্ডিভিজুয়ালদের কাছে অনেক পরিমাণ টাকা চলে এলো মানে কি, তারা কেউ বিভিন্নভাবে, কেউ একটা ফার্মার, সে এগ্রিকালচারিস্ট বিভিন্ন কাজে লাগাচ্ছে, সেখান থেকে সেও আরও বেশি পরিমাণে ফসল পাচ্ছে, বেশি পরিমাণে প্রোডাকশন পাচ্ছে। কোনো বিজনেসম্যান নতুন বিজনেস সেট আপ করলো, গ্রিনফিল্ড বিজনেস সেট আপ করলো, বা কেউ হচ্ছে পুরোনো তার এক্সিস্টিং বিজনেসকে ডেভেলপমেন্ট করলো, প্রোডাকশান বাড়ালো, ঠিক আছে। তো এভাবেই কী হয়, ইকোনমিক গ্রোথটা দেখা যায়, ঠিক আছে। কোনো যারা ওভারসিজ ট্রেডার, তারা হচ্ছে বিভিন্ন লোন টোন পেলো, কম খরচে লোনটা পেলো, সেই কম খরচের লোনের জন্য কি তারা বিভিন্ন ওভারসিজ যে ট্রেডিং সেগুলো আরও বেশি করে করতে পারলো, যার ফলে কি আলটিমেটলি ইকোনমিক বুস্টই হলো না। আচ্ছা, অ্যাজ পার মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক দ্বারা আরবিআই রেসপন্সিবল টু কন্টেন্ট অ্যানুয়াল ইনফ্লেশন, এটাই বললাম ইনফ্লেশন। আরবিআই কী করে, এই মনিটারি পলিসির ফ্রেমওয়ার্ক দ্বারা, এই মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক দ্বারা আরবিআই হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করে। এটাই তো প্রথম থেকে বলছিলাম, তোমাদের যখন ক্লাস শুরু হয় তখনই একদম শুরুতেই বলে দিয়েছিলাম ইনফ্লেশনটা কী, আর ইনফ্লেশনটা কী রকম হয়, মনিটারি পলিসির ওপর ইনফ্লেশন মানে কীভাবে কন্ট্রোল, বাড়ানো কমানো এগুলো যায়, তো সেগুলোই যেমন বলে দিয়েছিলাম। তো সেক্ষেত্রেই বলেছিলাম যে ইনফ্লেশন কন্ট্রোলটা বা ইকোনমিক গ্রোথটা এটাই তো একটা ইকোনমির মেন বিষয়বস্তু, তো সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স করার জন্য এই বিভিন্ন মনিটারি পলিসিগুলো এসছে। এবার ইনফ্লেশন একটা সার্টেন রেটে একটা মার্কেটে ইনফ্লেশন থাকা ভালো, কারণ ইনফ্লেশন থাকা মানে কি, মার্কেটে টাকা আছে মানে কি ইকোনমিক গ্রোথ আছে। কিন্তু ইনফ্লেশন যদি একদম কম হয়ে যায় তখন সেক্ষেত্রে হচ্ছে কি মার্কেটে টাকা নেই মানে কি ইকোনমিক গ্রোথও হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই জন্য একটা সার্টেন লেভেল অফ ইনফ্লেশন মার্কেটে থাকা ভালো, ঠিক আছে। একদম কমও থাকা ভালো না, একদম বেশি থাকাও ভালো না। একদম বেশি থাকলে কি হবে, মানুষের ডিসপোজেবল ইনকামটা, মানে যে ডিসপোজেবল ইনকামটা ছিল সেটা হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে রেগুলার এক্সপেন্সে খরচ হয়ে যাবে। সেই রেগুলার এক্সপেন্সে খরচ হয়ে যাওয়া মানে কি তারা ইনভেস্টমেন্ট কম করবে মানে কি সেক্ষেত্রে ইকোনমিক গ্রোথ হয়ে যাবে। এই জন্য একটা পার্টিকুলার
লেভেল পর্যন্ত, সার্টেন লেভেল পর্যন্ত ইনফ্লেশন ভালো, আর সেই ইনফ্লেশনটা যাতে একদম কমও না হয়ে যায় একদম বেশিও না হয়ে যায়, সেই ইনফ্লেশনকে সিলিং করার জন্যই আরবিআই হচ্ছে মনিটারি পলিসিকে দায়িত্ব দেয় যে কী কী ফ্রেমওয়ার্ক নিলে ইনফ্লেশনটা ঠিকঠাক লেভেলে থাকবে। এবার জেনারেলি ধরা হয় যে 4% ইনফ্লেশন ঠিক, এবার +2 -2 মানে এটা 2 থেকে 6-এর মধ্যে যাতে পার্সেন্টেজ অফ ইনফ্লেশন থাকে মার্কেটে, সেটা কিন্তু ভালো, মার্কেটের জন্য ভালো। এর বেশি হয়ে গেলে ইনফ্লেশন খারাপ, আর কম হয়ে গেলেও খারাপ। এটা যখন আমি ইনফ্লেশন চ্যাপ্টারটা আমাদের করাবো তখন আমি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, আরবিআই অ্যান্সারেবল টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইফ ইনফ্লেশন এক্সিস্ট দ্য রেঞ্জ অফ 3 কনজিকিউটিভ মান্থ। প্রত্যেক মানে ইনফ্লেশনটা চেক হয়তো মানে কোয়ার্টারলি বেসিসে, মানে 3টা কনজিকিউটিভ মান্থসে যখন ইনফ্লেশন বেড়ে যাচ্ছে তখন আরবিআই হচ্ছে সরকারকে জবাব দিতে হয় যে কী কারণে ইনফ্লেশন এত বেড়ে যাচ্ছে। তখন আরবিআই কার কাছে আসে, তখন এই মনিটারি পলিসি কমিটির কাছে আসে, কী ভাবে ইনফ্লেশনটা ম্যানেজ করা যাবে সেটা করে। টু টার্গেট ইনফ্লেশন দ্য পলিসি ইন্টারেস্ট রেট রেপো রেট বা পলিসি ইন্টারেস্ট রেট রিভিউ করা হয়, আর চেঞ্জ পিরিয়ডিক্যালি বাই আরবিআই এগুলো কি পিরিয়ডিক্যালি চেঞ্জ করে। এই জন্য বিফোর দ্য কনস্টিটিউশন অফ এমপিসি মানে মনিটারি পলিসি কমিটি গঠন হওয়ার আগে গভর্নর অফ আরবিআই কনসালটেশন উইথ একটা টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি আরবিআই ছিল, তাদের বিভিন্ন এক্সপার্ট ছিল, তাদের হচ্ছে পরামর্শ নিয়ে পলিসি ইন্টারেস্ট রেট ফিক্সড করতো। আর সেই পলিসি ইন্টারেস্ট রেট ফিক্সড করার মধ্য দিয়ে ইনফ্লেশনকে হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করতো। মানে কন্ট্রোল মিনস শুধু যে কমানো এরকম না, বাড়ানো কমানো এগুলো করতে পারতো, ঠিক আছে। আর এখানে নেই বোধ হয়, যেটা আমি বলে দিই, এই মনিটারি পলিসি হচ্ছে 2016-তে সেট আপ হয়েছিল। মনিটারি পলিসির হচ্ছে টোটাল হচ্ছে 6জন মেম্বার, তার মধ্যে 3 জন হচ্ছে আরবিআই থেকে আসা, আর 3 জন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হচ্ছে সদস্য, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নমিনেটেড, ঠিক আছে। এই 3 জনের মধ্যে কে থাকে, একজন ডেপুটি গভর্নর অফ আরবিআই, ডেপুটি গভর্নর অফ আরবিআই, আর একজন এক্সিকিউটিভ লেভেলের একজন মেম্বার থাকে, আর 3 জন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে থাকে, ঠিক আছে। আর এই যে মনিটারি পলিসি কমিটি, এটা হচ্ছে মানে সাজেস্ট করেছিল কি উর্জিত প্যাটেল কমিটি হচ্ছে এই মনিটারি পলিসি কমিটিটা হচ্ছে রেকমেন্ড করেছিল, ঠিক আছে। আর এই মনিটারি পলিসি কমিটি যেটা, ঠিক আছে, এর এক্স অফিসার চেয়ারম্যান হচ্ছে গভর্নর অফ আরবিআই। তখন যে গভর্নর থাকবে এক্স অফিসিও বলতে কি পদাধিকার বলে, মানে এখন শক্তিকান্ত দাস হচ্ছে আরবিআইয়ের গভর্নর, তো সে হচ্ছে মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যান। এর আগে ধরো কখনো হচ্ছে উর্জিত প্যাটেল ছিলেন, বা ধরো সাপোজ কিছুদিন পরে কোনো একজন ব্যক্তি যে হচ্ছে আরবিআইয়ের গভর্নর, সে তখন এমপিসির হচ্ছে হবে, মানে গভর্নর, মানে এক্স অফিসিও চেয়ারম্যান হবে, ঠিক আছে। আর একটা জিনিস, এই মনিটারি পলিসি কমিটি হচ্ছে মিনিমাম বছরে 4 বার হচ্ছে যেন মিট করে, কারণ একটু আগেই বললাম এরা কোয়ার্টারলি বেসিসে করে এই ইনফ্লেশনগুলো কি হচ্ছে, কি পর্যায়ে আছে, এগুলো হচ্ছে রেটিফাই করে। আর সেগুলো না হলে আরবিআইকে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে জবাবদিহি করতে হয়। সেজন্যই এরা বছরে অন্তত 4 বার হচ্ছে বা কোয়ার্টারলি বেসিসে মিটিং করে এমপিসি, ঠিক আছে, মনিটারি পলিসি কমিটি। এর বেশিও হতে পারে, কিন্তু মিনিমাম এর কম যেন না হয়, মানে 4 বার যেন মোটামুটি হয়ে থাকে, ঠিক আছে। আর এই যে এই মনিটারি পলিসি রিপোর্ট হয়, এইগুলো হচ্ছে আরবিআই প্রোভাইড করে, ঠিক আছে। মনিটারি পলিসি রিপোর্ট এগুলো জেনারেলি প্রত্যেক 6 মাস অন্তর আরবিআই হচ্ছে এই ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট একটা দেশের কীরকম, সে মানে ভারতের ক্ষেত্রে আরবিআই করে, অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেপারেট এন্টিটি আছে। আরবিআই হচ্ছে ভারতের ক্ষেত্রে এই ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টগুলো প্রদান করে, ঠিক আছে। এটা আগের দিনের এই যে অনেকটা বড় চ্যাপ্টার ছিল এই মনিটারি পলিসিটা, আগের দিন কোয়ান্টিটেটিভ কন্ট্রোলটা করেছিলাম, আজকের কোয়ালিটেটিভ কন্ট্রোলটা হলো এই নিয়ে আরবিআই যে মনিটারি পলিসি, ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষ হলো, ঠিক আছে। এরপরে বিভিন্ন ব্যাংক আছে, বিভিন্ন ডেভেলপমেন্টাল ব্যাংক, ন্যাশনালাইজড ব্যাংক,
তারপরে ন্যাশনালাইজেশন কীভাবে হয়েছিল সেই সমস্তগুলো নিয়ে তোমাদের আর একটা সেপারেট ভিডিও আসবে। দিলে এই ব্যাংকিং চ্যাপ্টারটা মোটামুটি দেখি কটা লেকচারের মধ্যে সেটা কমপ্লিট করা যায়, দিলে এটা শেষ হবে। তারপর আসবে নেক্সট হচ্ছে করবো আর কি, এরপরে হচ্ছে ইনফ্লেশন বা ন্যাশনাল ইনকাম, এই চ্যাপ্টারগুলো ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, তোমাদের কেমন লাগলো জানাবে। ঠিক আছে, আর এই নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি যে 4th এডিশন বইটা হচ্ছে সিরিজটা করছি, আমি চেষ্টা করব একটা চ্যাপ্টার ধীরে ধীরে করে দেওয়া। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো। থ্যাংক ইউ।